যে এই যে শিক্ষকদের অবমাননা এইটা আসলে এই 5 আগস্টের পরে এত বেশি করা হয়েছে যে কোনটা যে ভালো কারণে করা হয়েছে কোনটা খারাপ কারণে করা হয়েছে এটাই এখন একটা বোঝা মুশকিল। আপনি যদি একটু বলতেন। অধ্যাপক ফেরদৌসকে শুনে আমরা অধ্যাপক রহমানকেও এই প্রসঙ্গে একটু শুনতে চাই। অধ্যাপক সাইদ ফেরদৌস। আম, ধন্যবাদ খালেদ। এটা একটা বড় প্রশ্ন আসলে, একটু খুলে আসলে আলাপটা হওয়া দরকার। সেটা হচ্ছে, দেখেন, 5ই আগস্টে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের যে জগদ্দল পাথর যে স্বৈরশাসন তার অবসান ঘটেছে। কিন্তু এটা তো এরকম না যে রূপকথার গল্প না, যে ডাইনি মরে গেল আর প্রাসাদের রাজকন্যা জেগে উঠলো ঘুম থেকে, আর গাছে গাছে ফুল ফুটলো আর পাখি গাইতে শুরু করলো। রূপকথায় এটা ঘটে যে ডাইনি মরে যাওয়ার মাত্র ডাইনির মায়াজাল কেটে যায়, আর তখন সবাই, হ্যাঁ, জীবিত মানুষেরা সব মৃতের দেশ থেকে ফিরে আসে এবং আনন্দ করতে থাকে। রূপকথায় এটা ঘটে, বাস্তবে তো এটা ঘটবে না। ফলে স্বৈরশাসন চলে গেছে, কিন্তু তার তো লিগেসি আছে। তার লিগেসি শুধু ধরেন, আমরা বারবার বলি অর্থনীতি শেষ হয়ে গেছে, রাজনীতি শেষ হয়ে গেছে, কোনো প্রতিষ্ঠান নাই, সেগুলো তো আছেই। ধরেন প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত দলীয়করণ হয়েছে, আইন কানুন বলে কোনো কিছু তোয়াক্কা কোনো প্রতিষ্ঠানে হচ্ছে না, যে যার মতো সুবিধা মতো সেটাকে নিজের মতো করে নিয়েছে, সেগুলো তো আছেই। কিন্তু ধরেন আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরেও এই যে দীর্ঘ স্বৈরশাসন, তার একটা ছাপ কি ছিল না? আমরাও কি নিজেদের মনের ভেতরে ছোট ছোট, হ্যাঁ, স্বৈরাচারী হয়ে, ছোট বড় স্বৈরাচারী হয়ে উঠিনি? ফলে যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, যারা স্বৈরাচারকে ঠেকিয়েছি, তাদের মধ্যেও কি এমন এলিমেন্ট ছিল না? ফলে এটা কিন্তু খুব প্রত্যাশিত ছিলই। এটা কি আমরা জানতাম না যে শেখ হাসিনা সরে যাওয়া মাত্র, শেখ হাসিনা যতক্ষণ সামনে ততক্ষণ যে ভিন্ন রাজনীতির, ভিন্ন, হ্যাঁ, বর্গের মানুষের সাথে আমি একসাথে দাঁড়াচ্ছি, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানোর সময় আমরা বলছি, খুব সাহসিকতার সাথে আমরা বলছি যে হোক না আবু সাইদ জামাত, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি জামাতের রাজনীতি করি না, কিন্তু হোক আবু সাইদ জামাত, তাই বলে কি তাকে মেরে ফেলা যায় কিনা? কিন্তু যখন শেখ হাসিনা সরে গেল, তখন কিন্তু আদর্শ, রাজনীতি, দল, স্বার্থ, গোষ্ঠী, ব্যক্তি, নানা জায়গায় বিভাজনের এগুলো দেখা স্পষ্ট হতে থাকলো। এবং এটা তো হওয়ারই কথা, আসলে এটা হওয়ারই কথা। এবং বিশেষ করে আরো এটা আরো আমাদেরকে এফেক্ট করছে, কেননা যেহেতু প্রতিষ্ঠান বলে কিছু নাই, নিয়ম কানুন বলে কিছু নাই। ফলে আপনি শিক্ষক লাঞ্ছনার কথা যে বলছেন, আমি এই প্রশ্নগুলোকে খুব নিরীহ প্রশ্ন হিসেবে দেখতে পাই না আসলে, খালেদ। শিক্ষক লাঞ্ছনা নিশ্চয়ই ঘটেছে, শিক্ষক লাঞ্ছনার ঘটনা নিশ্চয়ই ঘটেছে, এবং সেগুলোর মধ্যে নিশ্চয়ই, যেমন আপনি ঠিক যেমন করে বলছিলেন যে কোনটা যে ভালো কারণে কোনটা যে মন্দ কারণে, তার মানে হচ্ছে কোনোটাই ভালো কারণ তো আসলে কোনোটাই না। কোন শিক্ষক নিপীড়কের প্রতীক হয়ে উঠেছিলেন, কোন শিক্ষক স্বেচ্ছাচারিতা করেছিলেন, কোন শিক্ষক স্বেচ্ছাচারের দাস্যবৃত্তি করেছিলেন। ফলে তাদেরকে ছাত্র জনতা বা ক্ষুব্ধ মানুষেরা তাদের উপর চড়া হয়েছে। আবার এইরকম একটা টার্ময়েলের মধ্যে যখন এইরকম একটা ট্রান্সফরমেশনের ঘটনা ঘটে, আমরা তো কখনো গণ অভ্যুত্থান চোখের সামনে দেখিনি, খালেদ। আপনি কিংবা আমি আমার জীবদ্দশায় 90-এর যেটা দেখেছি, তার তুলনায় এটা ম্যাগনিচিউডের দিক থেকে অনেক বড়। তো এইরকম একটা সময়ে কে কার পেটে কখন কোন দিক থেকে ছুরি মেরে দেয়, হ্যাঁ, 71-এর গল্পটা অনেকদিন পরে শুনতে যেমন মনে হয় রাজাকার বনাম মুক্তিযোদ্ধা, কিন্তু আমাকে ডাচ গবেষক উইলিয়াম ভ্যান শ্যান্ডেল অনেক বছর আগে বলেছিলেন যে তোমার কি মনে হয় না যে এই যে রাজাকার আর মুক্তিযোদ্ধার ক্যাটেগরাইজেশন, এখানে বাংলাদেশের গ্রামীণ সমাজের যে কৃষিজ সম্পর্ক এবং জমি নিয়ে যে বিবাদ, সেটাও এই ডাইমেনশনের সাথে জড়িয়ে বিষয়টাকে জটিল করে তোলে। তার মানে হচ্ছে আজকে আপনি খুব সহজ করে এটাকে রাজাকার মুক্তিযোদ্ধা বলতে পারছেন, কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা শুধু ওইটুকু ছিল না। তো এখনো ঠিক কে কার ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, কোন কোন স্বার্থ চরিতার্থ করার জন্য কার পিঠে ছুরি বসিয়ে দিচ্ছে, কি অভিযোগ তুলে, ঘটতেই পারে, এইরকমটা ঘটতেই পারে। কিন্তু আমি বলবো 5ই আগস্টের সময় বাংলাদেশ ডিড আ স্প্লেন্ডিড থিং। বাংলাদেশে 5ই আগস্টের মুহূর্তে যত অরাজকতা হতে পারত বলে আশঙ্কা ছিল, খোদ আওয়ামী লীগের মন্ত্রীরাই, ওবায়দুল কাদের নিজ মুখে বলেছিলেন যে তারা যখন নেমে যাবেন তখন কি হবে। সেই তুলনায় আমি, খালেদ, কোনো আত্মতৃপ্তির কথা বলছি না, আমি কোনো ডিফেন্সেও যাচ্ছি না, আমি কাউকে ডিফেন্ড করার দায়িত্ব নিয়ে বসি নাই, আমি নিজেকেও ডিফেন্ড করছি না, আমার কোনো আত্মতৃপ্তিও নাই। কিন্তু এটাও আমি মনে করি যে 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যথেষ্ট রেস্ট্রেইন ছিল, তারপরেও যে দুঃখজনক ঘটনা কোথাও ঘটে নাই, হ্যাঁ, শিক্ষককে লাঞ্ছিত হতে দেখি নাই তা না, সেটা হচ্ছে একটা। আর আপনি আরেকটা জিনিস যেন এটার আগে ঢোকার আগে সুমনের ওই আলাপের থেকে কোনখানে এসেছিলেন, ও এই যে উই আর দেয়ার প্রসঙ্গ,
উই আর দে তো হবেই খালেদ, মানে এটা তো আমি আপনাকে বললামই যে উই আর দে হবারই কথা, কিন্তু কতগুলো মৌলিক জায়গাতে আমাদের সম্ভবত এখনো ঐকমত্যের প্রয়োজন ছিল, হুম হুম। কিন্তু সেই জায়গাগুলো সম্ভবত আমরা একটু একটু করে হারাচ্ছি। ওকে। সেটা দুঃখজনক বা সেটা চিন্তার। যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের আগে কিছু সংস্কারের রূপরেখা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার দায়িত্ব না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এমনকি আমার রাজনৈতিকভাবে আমার প্রতিপক্ষের সাথেও যে আমার কতগুলো চুক্তি থাকা দরকার, কতগুলো বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার, সেই জায়গাটা কোনো না কোনো ভাবে কাজ করছে না, সেই জায়গাটা কোনো না কোনো ভাবে নষ্ট হচ্ছে। এটা নিয়ে আমি কিছুটা ওয়ারিড। হ্যাঁ, আমার আমার মনে হয় যে আপনি এত চমৎকার বলেছেন, আমি একটু প্রফেসর রহমানের কাছে যেতে চাই শুধু একটি প্রশ্ন করে যে হ্যাঁ নানা ধরনের বিভেদ তো হবে, নানা জায়গা থেকে সব মানুষ একসাথে এসে একটা স্বৈরাচারী 15 বছর ধরে বসে থাকা একটা জগদ্দল পাথরকে সরানোর জন্য এবং যারা সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তারা নানাভাবে নানা জায়গায় এসছে। এবং আপনি রূপকথার কথাও বলেছেন যে সেখানে আসলে একটা ডাইনি মরে যাওয়ার পরেই বা দৈত্য মরে যাওয়ার পরেই এটা নতুন করে সবকিছু সুন্দর হয়ে যায় না, তা ঠিক। একদম। কিন্তু আমাদের হতাশাটা যে অনেকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে দেখাই দিতে চায় যে রাজকুমাররা যে দৈত্য হয়ে উঠতেছে, রাজকুমাররা খালেদ, যে দৈত্য হয়ে পরস্পরের সাথে আবার মারামারিও করতেছে, ওইটার কি হবে? খালেদ, খালেদ, তারা কি রাজকুমার ছিলেন নাকি আমরাই তাদেরকে রাজকুমার ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম ভাবেন। রাজকুমার। হ্যাঁ, হ্যাঁ, মানুষ স্বপ্ন দেখেছে, সব স্বপ্ন বাস্তবতার সাথে মেলে না। হ্যাঁ, এটা খুবই ভালো হতো যদি তারা আমাদের দেখা সিনেমার নায়কদের মতোই একেবারে জলজলে হতেন। হ্যাঁ, কিন্তু এটা ঘটে না। মানুষের মধ্যে স্ববিরোধিতা থাকে, আর তাদেরকে কে কিভাবে দেখছি, পোট্রে করছি, তাদের আচরণের মধ্যে তারা তো রাজনৈতিকভাবে পরিপক্ক কিনা, হ্যাঁ, তারা পদ পদবি নিল কেন, ধরেন আমাকে যদি বলেন, আমি বলবো যে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো, তারা যদি 3টা উপদেষ্টার পদে না গিয়ে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো, তাহলে তারা ভালো করতো। তো তারও আগে তো তাহলে দায় দিতে হয়। তারা যখন রাজনীতিবিদদেরকে আহ্বান জানিয়েছিল জাতীয় সরকার গঠনের, তখন তো রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠনের দিকে যায় নাই। এবং না যাবার ফলে যে প্রক্রিয়াতে উপদেষ্টা বাছাই হলো এবং যে প্রক্রিয়াতে সরকার গঠন হলো, সেনাবাহিনীর সাথে যে পর্যায়ে নেগোসিয়েশন করতে হলো খালেদ, এটা তো গণ অভ্যুত্থানের পরের একটা জনগণের সরকার হয়েছে বলে আপনি তো বলতে পারবেন না। ফলে এই এই মানে ধরেন অসঙ্গতিগুলো, এইগুলো সমেতি সব, এটাই এরপরে বলতে হবে আলহামদুলিল্লাহ যে স্বৈর শাসনের অবসান ঘটেছে। ওকে। এখন, হ্যাঁ, এখন আমাদের সামনে আরো অনেকগুলো, ওয়ান আফটার অ্যানাদার, আমাদের অনেকগুলো কাজ করার আছে। হ্যাঁ, এই ছাত্র জনতার, এই ছাত্র নেতৃত্বের মধ্যে যে ত্রুটি আছে, তাদের রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করি, সমালোচনা করি, কিন্তু ক্যান্সেল কালচার একটা আছে বাংলাদেশে খালেদ, আমি সেখানে ঢুকতে চাই না। আমি কাউকেই এই জুলাই অভ্যুত্থানের সাথে যুক্ত কোনো পক্ষকেই ক্যান্সেল করতে চাই না, এমনকি জামাতকেও না, বিএনপিকে তো না, কাউকেই ক্যান্সেল করতে চাই না। আমি মনে করি সকল দল মতের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে বা স্বৈর শাসনের বিরুদ্ধে শেষ মুহূর্তে যে একসাথে দাঁড়াতে আপনি তো পেরেছিল, এটা আমাদের জীবনের একটা পরম অর্জন। আপনি তো প্রতিপক্ষকেও ক্যান্সেল করতে চান না, কিন্তু না, একদমই না। আমরা দেখলাম যে সাংবাদিকদের ক্যান্সেল করা হয়েছে, সেইটাকে আবার জাস্টিফাইড বলে আরেকটা নিউজ করা হয়েছে এবং সেইটাকে আবার শেয়ার দিচ্ছেন প্রেস সচিব। খুবই গর্ব করে যায়, ঠিক করেছেন, রাইটলি তাকে ক্যান্সেল করা হয়েছে। হাওয়েভার না, আমি একটু প্রফেসর হ্যাঁ, সুমন রহমানের কাছে আসি। যে প্রফেসর সুমন রহমান, আপনি নিশ্চয়ই প্রফেসর ফেরদৌসকে শুনছেন, তো ওইটার পর থেকে আমি একটু জানতে চাইবো, শুধু একটু যোগও করি, প্রত্যেকবার যেরকম যোগ করি যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন সেই ইউলেবের বিষয়ে সম্প্রতি আমরা জানি যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার বিতর্ক হয়েছে, যেখানে জুলকারনাইনের অভিযোগ অস্বীকার করলেও ইউলেবের ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীদের দাবি দাওয়ার ফয়সালা করতে আব্দুল হান্নান মাসুদ সেখানে মধ্যস্থতায় যুক্ত হয়েছেন। তিনি নিজেই বলেছেন যে এই যুক্ত হওয়াটা কি আনুষ্ঠানিক, মানে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক, আপনি যদি ওইটাও একটু বলেন আর কি, সার্বিকভাবে এইটা আপনারা আসলে কিভাবে দেখতেছেন যে এটা ইটস ওকে, মানে ইটস গুড। আচ্ছা, জি। থ্যাংক ইউ। আমি প্রথমে সাইদ ফেরদৌসের সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি, যেভাবে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি আমি আরেকটু একটু ভিন্নভাবে আর্টিকুলেট করি। এটা হচ্ছে যে আমাদের ঐক্যটা ছিল স্ট্র্যাটেজিক, একটা হিস্টোরিক্যাল মোমেন্টে এই ঐক্যটা তৈরি হয়েছিল, কিন্তু ডিভিশন সবসময় ছিল, ডিভিশন কিন্তু ছিল এবং ডিভিশন গুলো থাকবে। ফলে এখন যে মতবিরোধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, সো এটা নিয়ে আমি একেবারেই ওয়ারিড না, বিকজ এটা আগেও ছিল, এখনো আছে, আবার কোনো একটা ইস্যুতে ওই ঐক্যটা তৈরি হয়ে যাবে। ঐক্যটা একবার যখন হয়েছে, ইট গিভস আস এ কনফিডেন্স যে ঐক্যটা আছে, ঐক্যটা থাকবে।
এটা এখন হয়তো কোথাও কোনো একটা ইস্যুতে চাপা পড়ে গেছে, কিন্তু আবার যখন প্রয়োজন হবে আবার ঐক্য তৈরি হবে। হ্যাঁ, তো কিন্তু এই আলাপগুলো, এই ঝগড়াগুলো, যেটাকে আপনার এই রবার্ট ফ্রস্ট বলেন লাভার্স কোয়ারেল, সো এই লাভার্স কোয়ারেল চলতে থাকবে। হ্যাঁ, এর মধ্যে দেশ আগাবে, এটা একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া, এর মধ্যে দেশ এগিয়ে যাবে, এর মধ্যে সবকিছু হবে। আপনি যদি মনে করেন যে অ্যাবসলিউটলি সবাই একমত একমত এইভাবে আমরা মানে হেসে খেলে আই ছেলেরা আই মেয়েরা আমরা কোন একটা সলিউশনে যাব, এটা সম্ভব না। ডেমোক্রেটাইজেশন ইজ এ লং প্রসেস, আমি এবং যেটা আপনি